এদিকে গভীর রাতে সার্জিস হাসনাত পালিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতির চাপে পড়ে আওয়ামী লীগ কর্মীরাও রাজপথে নামে, হাসিনা এখন বিজয়ের পথে। এদিকে বর্তমান সরকার ডক্টর ইউনূসও বাধ্য হন নতুন একটি সিদ্ধান্ত নিতে। এখন সমন্বয়কদের ঘুম নাই, উপদেষ্টাদের ঘুম নাই। কেন ঘুম নাই? কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনী রে ভাই, তারা পালানোর চেষ্টা করতেছে, বুঝছেন? প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে, কিন্তু মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত। বললাম তো, সার্জিস আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার। ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। পৃথিবী বিখ্যাত নোবেল বিজয়ী মতো একজন ব্যক্তি তার ক্ষমতায় না থাকলে তাকে এই দেশের মানুষ জুতো পেটা করে এই দেশে থাকার অযোগ্য ঘোষণা করবে। ওরা একটা কথা আছে না, ফকির যখন ধনে হঠাৎ বড়লোক হয়ে যায়, ওর ব্যাকগ্রাউন্ড সে ভুলে যায়। আমি বলছি তো, আওয়ামী লীগের গোপন ভয়ে কাঁপছে সমগ্র দেশ। আওয়ামী লীগ কিন্তু বর্তমানে নাই। তাহলে এই যে অদৃশ্য ভয়, এই অদৃশ্য ভয়টা কিসের জন্য? সমন্বয় থেকে শুরু করে রাজনৈতিক দল যেগুলো আছে সবার মধ্যে একটাই ভয়, যে আওয়ামী লীগ। সত্যি সত্যি যদি এরকম হয়েই যায়, তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে? না, খারাপ অংশের পরিণতি বলতেছি না, তাদের যে আশা আকাঙ্ক্ষা, দিনরাত এ টিম বি টিম সি টিম মিলে তারা যেইভাবে বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে, তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড, ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক, সবকিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে। দেখুন এখানে তাদের কি অবস্থা করা হচ্ছে, জনগণরা কিন্তু কেঁপে গিয়েছে এবং এইটার জন্যই তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় গভীর রাতে। আপনারা দেখতে পারবেন ঠিক এই কারণগুলোর জন্যই সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ এই কঠিন সিদ্ধান্তটি নিতে বাধ্য হন। দর্শক শ্রোতা, গভীর রাতে সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ একটা সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্তগুলো দেখে সারা দেশের মানুষ অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন বর্তমান দেশের পরিস্থিতি, এই পরিস্থিতির চাপের মুখে পড়ে তারা এই কাজটি করে, এইটা কিন্তু সারা দেশের মানুষ ভাবতেছে। গাইজ এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, তাদেরকে কি করা হচ্ছে, তারা কেন বাধ্য হয়ে দেশ ছাড়তে হচ্ছে। আপনারা সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে এখানে দেখে আসি, তারপরে আমরা মন্তব্য করি সার্জিস হাসনাতকে নিয়ে এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা করা হয়েছিল, সেইটাও দেখতে পারবেন। আসুন দেখে আসি। সত্যি সত্যি যদি এরকম হয়েই যায়, তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে? না, খারাপ অংশের পরিণতি বলতেছি না, তাদের যে আশা আকাঙ্ক্ষা, দিনরাত এ টিম বি টিম সি টিম মিলে তারা যেইভাবে বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে, তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড, ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক, সবকিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে, জাতীয় নাগরিক কমিটি বা তাদের আরো যারা টিম মেম্বার আছেন, ব্লা ব্লা ব্লা। দর্শক, নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা বলছে যে আওয়ামী লীগের বিচার না করে এই দেশে নির্বাচন হবে না। তারা আওয়ামী লীগের বিচারের আগে সরকারকে নির্বাচনের ইস্যুটা থেকে দূরে থাকার জন্য কিন্তু বারবার আহ্বান করছে। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে 2026-এর মাঝামাঝি অথবা 25-এর শেষে, তো ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন আবার 26-এর মাঝামাঝির একটু পরেও হতে পারে। কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, এখন এই বক্তব্যটা হতে পারে আজকে প্রেস উইং থেকে ঘোষণা আসতে পারে, এটা স্বাস্থ্য উপদেষ্টা নিজস্ব বক্তব্য, এটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তো এরকম আমরা অনেক সময় দেখেছি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ফরহাদ মাজারের স্ত্রী, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে। এখন হঠাৎ করে কেন 6 মাস 8 মাস লাফ দিয়ে সামনে চলে আসলো, অথবা ডক্টর ইউনূসের কথাটা কেন ফোকাস করা হচ্ছে? কারণ বিএনপি বলছে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আর যদি না দেয় এ নিয়ে তারা মাঠে নামবে। বিরাজনীতিকরণ 111-এর মতন যদি এরকম কোনো রকম পরিকল্পনা থাকে, সেটাকে নস্যাৎ করে দেবে দেশের জনগণ। তো এই যখন সিচুয়েশন, একটা হাড্ডাহাড্ডি ইস্যু সামনে আসতে যাচ্ছে, তো সরকার আমরা এই গত 6 মাস যাবত দেখছি যেই ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার সেটাকে সাপোর্ট করে, বৈষম্য বিরোধীদের না। যদি বৈষম্য বিরোধীদের সাপোর্টটাকে সরকার মেনে নিত বা তাদেরকে সাপোর্ট দিত, তাদের ইচ্ছাগুলোকে, অনেক কিছু এখানে ঘটতো। কিন্তু দিন শেষে যেটাতে বিএনপির না থাকে
সেটা কিন্তু সরকার করে না। ওইটাই হয় ঘুরাফিরা যেটাতে বিএনপি হ্যাঁ বলে, কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে, লেট হলে একটু ঝামেলা হইতে পারে। তো আমাদের নূরজাহান আপা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরো বিলম্বিত হতে পারে। এখন হু ইজ জনগণ? আপনি যখন বলেন যে জনগণ চায়, তাহলে আমাদের প্রশ্ন থাকে হু ইজ জনগণ? বিএনপিপন্থী জনগণ, জামাতপন্থী জনগণ, আওয়ামীপন্থী জনগণ? এই দেশে আম জনতা বলতে কেউই নাই, সবাই দল করে, কেউ মনে মনে আর কেউ রাজপথে বা মিডিয়া প্ল্যাটফর্মে। এদেশের ফাঁকগুলো একটা না একটা দল পছন্দ করে, ছোট ছোট বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে, তাই না? সো জনগণ এখন বিএনপি, এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান, তাই না? তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে। তারা কারা? বিএনপিপন্থী। এখন আবার ছাত্ররা যদি ডাক দেয় তারাও নামাবে 2-1 লক্ষ। তো কোন জনগণের পাল্লা ভারী? সরকার ওই জনগণের পক্ষেই যাবে, এটা নিশ্চিত আমরা বলতেই পারি। তিনি আপনার গতকালকে সিলেটে একটা প্রোগ্রামে তিনি বলছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আসলে তা নয়, আমাদের চলছ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয়, ডলার সংকট আছে, আগের সরকারের করা ঋণগুলোকে পরিশোধ করতে হচ্ছে, এটা সত্য। এছাড়া আগের সরকারের এখানে প্রয়োজনীয় আমদানি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানোর কারণে ব্যালেন্স করতে গিয়ে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে, ঔষধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ চলছে, এটা কিন্তু বাস্তব। দেখেন বিএনপি আসলেও এখন বিএনপি যে বলছে যে গ্যাসের দাম কমাইতে হবে, এটা কমাইতে হবে, নিত্য প্রয়োজনীয় জন্য এটা কমাইতে হবে, কিন্তু বিএনপি অতীতে যখন ক্ষমতায় ছিল তখন তারেক রহমানের একটা বক্তব্য ভাইরাল আছে না, যে আসলে নিত্য পণ্যের দাম এটা কোনো সরকারি ব্যালেন্স রাখতে পারে না, এইটা সিস্টেমে চলে, এটা বলা সোজা। কারণ আগের সরকারগুলা যেই পরিমাণ লোন টোন ঋণ লুটপাট করে যায়, পরের সরকার আইসা প্রথমে ওইটাতেই ধাক্কা খায়। এখন যদি হাওলাত থাকে, হাওলাতগুলো পরিশোধ করা লাগে ইন্টারন্যাশনাল লেভেলে, বিশেষ করে IMF, বিশ্ব ব্যাংক, আরও অথবা দাতাদেশ চীন বা ভারত, কারোর কাছে বিদ্যুতের বিল বকেয়া, তো বিএনপি আজকে যদি ক্ষমতায় আসে 2 মাস পরে ধরে নির্বাচন হয়ে গেল, তো তারা কি সেগুলো দিতে হবে না? না দিলে নতুন করে লোন পাবে, এগুলো পরিশোধ করতে হবে। সো কোনো একটা রাজনৈতিক সরকার আসলো যে রাতারাতি একদম সব কিছু পরিবর্তন হইয়া মানুষ সুখে শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাবে, বিষয়টা তো তা না। যে কোনো সরকারি রাষ্ট্র ক্ষমতায় বসলে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার বর্তমান অবস্থা। তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্যে, তো এখন আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যকে যদি আমরা ফোকাস করি, তাহলে সমন্বয়কদের জন্য একের পর এক দুঃসংবাদ আসতেছে। দুঃসংবাদ 2 কারণে। প্রথমত, তাদের ইচ্ছাগুলো প্রাধান্য পাবে না। দ্বিতীয়ত, বিএনপির লেজে যেভাবে সমন্বয়করা প্রতিদিন ঘুরিয়ে পেঁচিয়ে মানে কান চুলকাচ্ছে, ছাত্রদল নেতাদের বক্তব্য শুনছেন তো, দেখছেন তো, তাই না? যে যেই ঘোষণাপত্র আসবে এটা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে ফেলে দিবে। তো একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু সমন্বয়কদের সাথে আছে। বিএনপি ক্ষমতায় আসলে এই সমন্বয়করাও অনেকটা কোণঠাসা হয়ে পড়বেন, এটা 100% বাস্তব। কারণ তারা সম্পর্কটা নষ্ট করে ফেলছে। জামাতের সাথে খুবই সুসম্পর্ক, বাট জামাত এককভাবে রাজনৈতিকভাবে দল গঠন করবে বা সরকারে আসবে, এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেকেই বিশ্বাস করতে চায় না। তবে জামাতের কর্মীরা যথেষ্ট আত্মবিশ্বাসী, বলতেছে এবার চমক দেখাবো। জামাতও নানানভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে 5ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর সমন্বয়কদের অর্জন বলতে আমি আসলে ওইভাবে কোনো কিছুই দেখি না। এখনও আহত যে ছাত্ররা আছে, চিকিৎসা পায় নাই, কেউ মাথার ভিতরে এতগুলো স্প্লিন্টার নিয়ে ঘুরছে, কেউ বিকলাঙ্গ হয়ে গেছে, কেউ পঙ্গু হয়ে গেছে, কারো চোখ নষ্ট হয়ে গেছে, সার্জিসদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠতেছে। সো এখানে কোনো কিছুই গোছালো না। কেউ কেউ বলছে তোমরা চিকিৎসা বাদ দিয়ে তোমরা রাজনৈতিক দল দিকে সফরের দিকে মনোযোগ দিছো, এমপি হওয়ার স্বাদ প্রকাশ করতেছো। ভাই, আমরা হাসপাতালে কাতরাচ্ছি, আমাদের রক্তের উপর দিয়ে তোমরা গেছো। নানান বক্তব্য এখন মিক্সিং আছে। সো এমনি নিজেদের শক্তির অনেকটা ক্ষয় করে ফেলছে। আর বিএনপির সাথে এই বক্তব্য, কিছু কিছু বক্তব্য বিএনপিকে টার্গেট করে এগুলাতে হিতে বিপরীত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে 5ই আগস্টের পর সারজিদ আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার, ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। পৃথিবী বিখ্যাত নোবেল বিজয়ী মতো একজন ব্যক্তি তার ক্ষমতায় না থাকলে তাকে এই দেশের মানুষ জুতো পেটা করে এই এলাকায় এই দেশে থাকার অযোগ্য ঘোষণা করবে। ওরা একটা কথা আছে না, ফকির যখন ধনে হঠাৎ বড়লোক হয়ে যায়, সে নিজের অস্তিত্বকে সে ভুলে যায়। আমি কথা থেকে আসছি, হ্যাঁ বললাম তো, ওর ব্যাকগ্রাউন্ড সে ভুলে যায়। আমি বলছি তো,
যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না, সে আইফোন 5 গাড়ি দিয়ে চলে। বুঝতে হবে তার সেন্টিমেন্ট কোথায় চলে গেছে। সে মানুষকে মানুষ মনে করছে না। তো বাংলাদেশে শুধু ছাত্ররা এই বিপ্লব করে নাই, এখানে যে রিক্সা চালিয়েছে সে বিপ্লব করেছে, যে এখানে রাস্তায় বসে বসে ভিক্ষা করতো সেও বিপ্লব করেছে। ভাই আপনারা বলছেন শুধু ছাত্র, আমি যদি ছাত্ররাই কোথাও যদি ধরে নিই, আমি সারজিৎ হাসনাতকে ছাড়া আমি তো কাউকে দেখি না, হান্নানকে ছাড়া আমি কাউকে দেখি না। আরে ভাই যেখানে যায় ওখানে আমি যদি বলি অনেকে মাইন্ড করবেন ভাই, নোয়াখালী সিন্ডিকেট করে ফেলছে ভাই, মাইন্ড করবেন না। এটা বলতে গেলে আপনারা অনেকে আমাকে মাইন্ড করবেন, রাগ করবেন আমার উপর। নোয়াখালী বরিশালে সিন্ডিকেট করছে। হাসনাতের বাড়ি কোথায়? সারজিৎের বাড়ি কোথায়? হান্নানের বাড়ি কোথায়? দেখেন সব ওই আশেপাশের লোকজন। আরে ভাই বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যে সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে এরা কই গেছে? যারা কিনা হাত পা হারিয়েছে, যাদের চোখ হারিয়েছে, এরা ন্যাংনার ঘুরাই হাঁটা লাগে কেন? ওদের থাকতো 5 গাড়ি দেওয়া লাগতো ওদেরকে। আর ভাই সারজিৎ হাসনাতের তো পা ঠিক আছে, চোখ দুটো ঠিক আছে, কিছু হয় না ওদেরকে। যাদের চোখ হারিয়ে গেছে, যাদের পা হারিয়ে গেছে, যারা হাত হারিয়েছে, এদেরকে গাড়ি দেওয়ার কথা ছিল, কারণ হাঁটতে পারতেছে না। কিন্তু যাদের কিনা সবকিছু আছে ওরাই, যারা কিনা বিতর্কের জায়গা থেকে ওরা সবকিছু করে যাচ্ছে। ফোন ধরবে না, ফোন ধরার টাইম নেই তো। পকেটে 2 পয়সা ছিল না, এখন তো 500 টাকার বান্ডিল 2টা থাকে 2 পকেটে। আপনার ফোন ধরবে কেন? টাকার গোনার টাইম না দেয়, মানে সময় খুব স্বল্প, টাকা গুনতে সময় লাগে এদের। ঠিক আছে, ফোন ডলারটা টাকা তো গুনতে পারবে না, কয় টাকা দিছে। আর টেবিলের নিচে টাকা নেয়, আপনার স্পিকারের সামনে এসে বড় বড় কথা বলে, দেশপ্রেমিকের কথা বলে। দেশপ্রেমিক যদি হয়ে থাকে, আপনি কোটার জন্য আন্দোলন করেছিলেন না? কজন বেকারকে আপনি চাকরি দিয়েছেন বলেন? আগামীকাল পাবলিশ করেন, নিউজে বলেন, সব টিভি চ্যানেলকে দেখেন, আগামীকাল দেখাবেন আমি এতজন লোককে, এতজন বেকারকে আমি চাকরি দিয়েছি। যারা আপনার সাথে আন্দোলন ছিল ওদেরকে চাকরি দিয়েছেন, দেখেন আপনি। আরে কিসের মেধাবী রে ভাই, কিসের মেধাবী? ওরা তো মেধাবী না। আমি বলি যারা আন্দোলন করছে ওরা, আপনার সচিবালয়ে বসার ক্ষমতা নাই, ঝাড়ু তো দিতে পারে না। ঝাড়ুদারের চাকরি কজনকে দিয়েছেন বলে আপনি আমাকে? দেয় নাই তো। তাইলে আপনি কিসের কোটা আন্দোলন করছেন? আপনি কোটা বৈষম্য, নিজেই তো বৈষম্য করছেন। ওরা একটা কথা আছে না, ফকির যখন ধনে হঠাৎ বড়লোক হয়ে যায়, সে নিজের অস্তিত্বকে সে ভুলে যায়। আমি কথা থেকে আসছি, হ্যাঁ বললাম তো, ওর ব্যাকগ্রাউন্ড সে ভুলে যায়। আমি বলছি তো, যার পকেটে চা খাওয়ার টাকা ছিল না, সে আইফোন 5 গাড়ি দিয়ে চলে। বুঝতে হবে তার সেন্টিমেন্ট কোথায় চলে গেছে। সে মানুষকে মানুষ মনে করছে না। তো সে যদি আসলে মানুষকে মানুষ মনে করতো, আর ভাই সে তো ছাত্র, সে ভাই এক সম্মান দিয়ে কথা বললে তো সম্মান যাবে না। যে সম্মান দিতে জানে সে সম্মান পাবে। এখন এটা বললে ছাত্রদের উপর চলে যাবে। সব ছাত্র না, এই যে নামধারী 2-1 সারজিৎ, হান্নান, কাদেরকে দিচ্ছে? যারা আওয়ামী লীগের সাথে তেল দিয়ে চলতো, সাদ্দামকে তেল দিত, সাদ্দামের ধুলিচরণ নিত, এরাই এখন বড় বড় সমন্বয়ক, এরাই এখন বড় বড় নেতা। এখন শুনেন ভাই, জুলাইয়ের বিপ্লব এটা কোনো একক ব্যক্তির না। জুলাইয়ের বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের। এটা গতকাল যে জন্ম নিয়েছে এই জুলাইয়ের ভাগিদার সেও। আমি এই জন্য বলছি, ওরা যে কাজগুলো করছে না, আওয়ামী লীগ বিএনপি যা করেছে, এটা বলবে যে আপনি তাদের দাবিদারি করছি, তাদের পাচাচ্ছি না। আওয়ামী লীগ বিএনপি যা ক্ষতি করছে না, তার থেকে দ্বিগুণ ক্ষতি করার জন্য ওরা দাঁড়িয়ে গেছে। ওরা প্রকৃতপক্ষে ওরা যদি দেশপ্রেমিক হতো, তাহলে তাদের আশেপাশে তাদের সাথে যারা আন্দোলন, মিছিল, মিটিং, হাত পা হারিয়েছে, ওদেরকে বুকে আগলে রাখতো। এরা, ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। বর্তমানে যে সমস্ত উপদেষ্টারা আছে, আমি চাই না আমাদের বাংলাদেশে, মানে পৃথিবী বিখ্যাত নোবেল বিজয়ী মতো একজন ব্যক্তি তার ক্ষমতায় না থাকলে তাকে এই দেশের মানুষ জুতো পেটা করে এই দেশে থাকার অযোগ্য ঘোষণা করবে। আমি এটা চাই না। সময় থাকতে আপনি শুধরে যান, আপনার হারানোর কিছু নাই। ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা চলছে এবং এভাবে বলা যায় যে এটা ক্রমাগত বাড়ছে।
গতকাল আমরা অনেকে খেয়াল করেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যা হয়েছে সেটা ভয়ঙ্কর এবং এটা বড় বিপদের একটা আলামত তো বটেই। সে জায়গায় আসবো তার আগে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই গত বেশ কয়েকদিন 8-10 দিন হবে বিভিন্ন জায়গায় সীমান্তের বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে। বিজিবি বিএসএফ মুখোমুখি হয়েছে, জনগণ কখনো কখনো বিজিবির সাথে গিয়ে দাঁড়িয়েছে। নট অনলি দ্যাট, দুই দেশ পরস্পরের দূতকে ডেকে এই সীমান্ত বিষয়ে সতর্ক করেছে, জবাবদিহিতা চেয়েছে। তার মানে ব্যাপারটা অফিসিয়ালিও চলে গেছে। বেড়া দিয়ে মূল সমস্যাটা তৈরি হয়েছিল ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে, মানে সীমান্তের সমস্যাটা। শূন্য রেখা থেকে 150 গজ পর্যন্ত একটা ফাঁকা জায়গা থাকতে হয়, এই মাঝের জায়গাটায় কাঁটাতারের বেড়া দেয়া যায় না। বাংলাদেশ পক্ষ অভিযোগ করেছে ভারত শূন্য রেখা থেকে 150 গজের মাঝের যে জায়গা সেখানে বেড়া দিচ্ছিল, ফলে বিজিবি বাধা দিয়েছে এবং এই বিজিবির বাধার কারণেই কোনো কোনো জায়গায় ভারত বেড়া নির্মাণ করতে পারেনি এবং এই নির্মাণ করতে গিয়ে বাধার মুখে পড়ে আবার কোনো কোনো জায়গায় তারা সেটা করে উঠতে পারেনি। ফলে একটা উত্তেজনা আসলে চলছিল এবং একটা প্রভোক করার টেন্ডেন্সি আছে ভারতের দিক থেকে। আবার উল্টো ভারতের মিডিয়া যদি আমরা দেখি, ভারতের বেশ কয়েকটা জায়গা যেখানে নিয়মিত বাংলাদেশ সম্পর্কে কথা বলা হয় সেখানে বাংলাদেশ প্রভোগ করছে এই ধরনের আলাপ তোলার চেষ্টা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ঘটনা ঘটার আগে আমার মনে হয় একটা জিনিস দহগ্রামে যা হয়েছে সেটা একটু যদি দেখি সেটা আমাদেরকে সাহায্য করবে। ওখানেও কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে আমরা জানি এই ছিটমহলটা মূলত ভারতের ভূখণ্ডে অবস্থিত। 3 বিঘা করিডোর দিয়ে ওখানকার জনগণ বাংলাদেশে চলাচল করে। এক চুক্তির বলে এটা এখন মানে পুরো সময় খোলা থাকার কথা আছে, কিন্তু নানা রকম সংকট তৈরি করা হয়েছে। ওখানেও কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে এবং সেই বেড়া দিয়ে নানান রকম সংকট তৈরি করা হয়েছে। ওখানে 3 বিঘা দিয়ে বাস যেতে দেওয়া হচ্ছে না, ট্রাকে পণ্য পরিবহন করতে দেওয়া হচ্ছে না, চরম সংকট আছে। এবং এখানে একজনের একটা মন্তব্য আছে, সেই মন্তব্য যদি পড়ি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। আমি আসবো যে ভারত কেন আসলে এই কাজটা করতে চাচ্ছে, এই মন্তব্য ইটস ভেরি ক্লিয়ার। আমরা ওই মন্তব্যে আসার আগে চাঁপাইনবাবগঞ্জের ঘটনার কথা বলি। এটা খুব বড় ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে দুই দেশের জনগণ এবার মুখোমুখি হয়ে গেছে এবং ভবিষ্যতে বাংলাদেশের সীমান্তরক্ষীদের নিশ্চিত হতে হবে যে কোনো সংকটে আসলে জনগণকে সামনে আনবো কিনা। আমরা জানি এর আগের বার যখন সীমান্তে সংঘর্ষ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে তখন জনগণ বিজিবির পাশে দাঁড়িয়েছে এসে, এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাকে অভিনন্দন জানিয়েছেন। এটা এই সাহসিকতা নিশ্চিতভাবেই একটা অভিনন্দন জানানোর ব্যাপার। কিন্তু একই সাথে এই প্রশ্নটা আসে, আমাদের একটা প্রফেশনাল বাহিনী আছে যাদেরকে আমরা রিলাই করতে চাই যে ভারতের যে কোনো রকম হুমকি বা যে কোনো রকম তার দিক থেকে প্রভোকেশনের মুখে আমাদের বাহিনী যথেষ্ট ভালো পারফর্ম করবে, তাহলে আমাদের জনগণ সেখানে গিয়ে কেন দাঁড়াবে, এই প্রশ্ন আসতে পারে। এবং এই ধরনের ঘটনা যেখানে যে কোনো মুহূর্তে গোলাগুলি হয়ে যাওয়ার পরিস্থিতি থাকে সেখানে জনগণের দাঁড়ানোটা হয়তো বা ঠিক হচ্ছে না এভাবে আমরা বলতেই পারি। গতকাল চাঁপাইনবাবগঞ্জে এবার পাল্টা হলো। আমরা ধারণা করতে পারি যে ভারত এটা কৌশল করেই করেছে। এবার যেহেতু অনেক মানুষের বিরুদ্ধে বিএসএফ দাঁড়িয়ে গেলে, প্রকাশ্য দিবালোকে গুলি করলো, মানুষ হত্যা করলো, এটা টাফ, তারা তখন ভারতের জনগণ এবার এই সংঘাতে লিপ্ত হয়েছে। প্রাথমিকভাবে ভারত মানে নানান রকম এই ধরনের ঘটনায় নানান রকম পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া যায়। বাংলাদেশিরা ঘাস কাটতে গিয়েছিল, ঘাস কাটতে গিয়ে ওখানে ভারতীয়দের গম ক্ষেত আছে, সেই গম ক্ষেতের গম কেটে ফেলেছে বলে অভিযোগ। তারপর তারা বেশ দলে দলে এসে এবং কাঁটাতারের বেড়ার যে গেট আছে সেই গেটটা বিএসএফ খুলে দিয়েছে, এরকম তথ্য আমি বিবিসি বাংলায় পেলাম। সেই গেট দিয়ে তারা এসে তারা বাংলাদেশিদের আম গাছ, উল্টো পাশেই আম বাগান ছিল, আম গাছ কেটে ফেলেছে, ডালপালা কেটেছে। মানে এক অর্থে এগুলো খুব বড় ঘটনা না, মানে গমের ক্ষেতের কিছু গম ঘাস মনে করে কেটে ফেললো, আবার এদিকে এসে আম গাছ কাটলো। এরপর পরস্পরের বিরুদ্ধে শত শত মানুষ ঢিল ইটপাটকেল মারা শুরু করলো। এতে বাংলাদেশিদের অন্তত 5 জন আহত হয়েছে। নট অনলি দ্যাট, এক ধরনের হাতে তৈরি বোমা মারা হয়েছে। বিএসএফ টিয়ার শেল নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, যেগুলো আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ বলে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, উইচ শুড বি রাইট। তো তার মানে নিয়ম বহির্ভূত কাজ করেছে এবং সংঘাতটা এই পর্যায়ে চলে গেছে।
পরস্পর বিরোধী মন্তব্য আছে। বাংলাদেশ পক্ষ এটা কোনোভাবেই স্বীকার করছে না। বাংলাদেশের জনগণ যারা ওখানে ছিলেন তারা দাবি করেছেন যে ভারত থেকে তারা সরাসরি নিজেরাই এসে কোনো রকম কোনো উস্কানি ছাড়াই এই কাজটা করেছে। ঘটনা যেটাই ঘটুক না কেন, এখানে খুব তীব্র সমস্যা দেখছি আমরা। জনগণ এবার ইনভলভড হয়ে পড়ছে এবং একই জায়গায় চাঁপাইনবাবগঞ্জে যেই জায়গায়, যেই স্পেসিফিক জায়গায় গতকাল এত সংঘর্ষের ঘটনা ঘটলো, তার 150-200 গজ দূরেই কিন্তু এর আগে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মানে সংঘাতের পরিস্থিতিটা কমছে তো নাই, এটা বরং বাড়ছে। কি হতে পারে? ভারতের দিক থেকে সরকারকে নানাভাবে স্ট্রেসড করার চেষ্টা হচ্ছে। দহগ্রামের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, এটা দেখলাম যে ওখানে শূন্য রেখায় তারা কাঁটাতারের বেড়া দিচ্ছেন। এই ধরনের একটা বেড়া দেওয়ার শেখ হাসিনার একটা চুক্তি করেছিলেন তাদের সাথে। সুতরাং টেকনিক্যালি তারা কাজটা আইনগতভাবেই করতে পারে, যেহেতু এই চুক্তি করেছেন। মানে খেয়াল করি আমরা যে ভারতের পারপাস তার মতো করে মেটানোর জন্য শেখ হাসিনা সবসময় এক পায়ে দাঁড়ানো ছিলেন, এটা আমরা ভালো মতো জানি। কিন্তু কেন এটা করছে, এটা ওই যে বলেছিলাম দহগ্রামের ছিটমহলে যে ঘটনা ঘটেছেন, একজনের মন্তব্য একটু পড়ি। উনি বলছেন, আমি একটু পড়ি এই জায়গা থেকে, দহগ্রামের সরকার পাড়ায় সীমান্তের পর বাংলাদেশের প্রথম বাড়িটি ফজলুল ইসলামের। সীমান্ত এলাকায় বসবাসের অভিজ্ঞতা থেকে বলেন, 5ই আগস্টে সরকারের পতনের পর থেকে পরিস্থিতি নানা কারণে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তার বাড়ির সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। বুধবার তার কাটায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। ফজলুল ইসলাম বিবিসিকে বলেন, বাংলাদেশ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে যে পরিবর্তন, তার প্রভাব পড়েছে সীমান্তবর্তী দহগ্রামের মানুষের জীবনযাত্রায়। উনি কোট, ওনার বক্তব্য পড়ছি, যখন থেকে মনে করেন সরকার পালায় গেল, তখন থেকে আমরা খুব কষ্টতে আছি। সমস্যা মনে করেন বেড়া কাটা যে দিল, এটা একটা আতঙ্ক। শান্তিভাবে মনে করে 3 বিঘা করিডোর দিয়ে হাট বাজার করতে পারতেছি না। এই বেড়া কাটা দেওয়ার আগে মহিলা মানুষ ভাত নিয়ে মাঠ যাইতেছে, মাঠে আমরা কাজ করতেছি, ওরা দিতেছে পিটান। তার মানে আমরা খেয়াল করি খুব স্পষ্টভাবেই, এবং যেটা আমরা সবসময় বলতে চাই, সরকার পালায় গেল। শেখ হাসিনা পতনের চাইতে জরুরি কথা, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, সেটা আমরা বলতেই থাকবো, বলে মানুষের স্মৃতিতে এটাকে জীবন্ত রাখবো। যাই হোক, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সংকট বাড়ছে। ইনফ্যাক্ট এই রিপোর্টের বিস্তারিত জায়গায় একই ধরনের কথা এখানে উল্লেখ করা আছে। সুতরাং শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সাথে এই সীমান্তে উত্তেজনার খুব স্পষ্ট যোগাযোগ আছে, এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নেই। এখনো সীমান্তে ভারত মাঝে মাঝেই কিছু মানুষকে হত্যা করছে, আমাদের সরকার সেটার কঠোর প্রতিবাদ করছে, কিন্তু তারপরও তারা সেটা করছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমরা ধরেই নিতে পারি যে সরকারকে তারা নানাভাবে প্রভোগ করতে চাইছে। কিন্তু ওই যে বললাম, ভারত আবার উল্টো দাবি করছে। আমি সেই বিখ্যাত বা কুখ্যাত, বা আমরা মাঝে মাঝে কথ্য ভাষায় সবকিছুকে ঐতিহাসিক বলি না, ঐতিহাসিক পালকি শর্মা যথারীতি সীমান্ত সংকট নিয়ে তার টেক আছে ফার্স্ট পোস্টে। সেখানে তিনি মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই দায়িত্ব দেওয়াটাকেও একটা প্রভোগ বলে দাবি করছেন, যে তিনি বিজিবির, তখন এটা বিডিআর ছিল, বিডিআরের চিফ ছিলেন এবং পরবর্তীতে যে বিডিআর ম্যাসাকার সেটার তদন্ত কমিটিতে ছিলেন। এগুলো প্রত্যেকটা তার অযোগ্যতা হিসেবে এখানে সে সামনে আনার চেষ্টা করছে। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের ইন্টারনাল, আবার সেই মানে তাদের ভাগ রচনার মতো মাইনরিটির উপরে টর্চার ইত্যাদি নিয়ে তাকে আবার এক হাত নেয়ার চেষ্টা করলেন। এগুলো করে টোরে কিন্তু বাংলাদেশ প্রভোগ করছে, বলা হচ্ছে যে ভারত সে আইনি পথে কাজ করছে, কিন্তু বাংলাদেশ এগুলোতে বাধা দিচ্ছে। এই যে সে তার কাঁটাতারের বেড়া তৈরি করছে, এগুলো প্রত্যেকটা বেআইনি কিছু করছে না, বাংলাদেশের বিএসএফ বিজিবি বরং বাধা দিয়ে প্রভোগ করছে। এবং হুমকি টুমকি তো আছেই যে বাংলাদেশ ভারতের মতো এটার সাথে করে কি করতে পারবে না পারবে। যে কথাটা বলতে চাইছিলাম, আসলে সীমান্ত সংঘাতটা এখন বিপজ্জনক দিকে যাচ্ছে। বিশেষ করে জনগণের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি হয়, এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। কারণ হলো আমাদের জনগণ, বিজিবি বিএসএফ অসীম সংখ্যক ওখানে থাকতে পারে না একটা বর্ডারের কাছাকাছি বসবাস করা মানুষের মধ্যে, এবং এটা চাইলেও সম্ভব না যে তাদের মধ্যে দূরত্ব তৈরি করে রাখা।
হয়তো এখন সংকট আছে বলে উভয় পাশে বিজিবি এবং বিএসএফ উভয়ের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু এই সংখ্যা একইভাবে রেখে দেওয়া যাবে না। কিন্তু জনগণ যদি এই ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে, এই যে স্মৃতি আছে এটা ক্রমাগত বাড়তে থাকবে, তখন এইগুলো এক সীমান্তে না, এই একই ধরনের ঘটনা আরো অন্যান্য সীমান্তে ছড়িয়ে পড়তে পারে। এটা তখন আর শুধু বিজিবি বিএসএফ উত্তেজনা না, জনগণের সাথে জনগণের উত্তেজনা, মারামারি খুনাখুনি হতে পারে। এবং এই বাহানায় বিএসএফ তার মতো করে গতকাল যেমন টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, এই বাহানায় সে গুলি করে মানুষ হত্যা করতে পারে। এটা আরেকটা উত্তেজনা বা উস্কানি তৈরির চেষ্টা খুব সহজভাবে সম্ভব, শুধু সরকারকে বিব্রত এবং বিরক্ত করার জন্য। এটা একেবারেই অসম্ভব কিছু না। আমি মনে করি আমাদের সীমান্তে যে জনগণ আছে এটা নিশ্চিতভাবেই একটা চমৎকার বীরত্বের প্রদর্শনী, দেশপ্রেমের প্রদর্শনী, যে আমাদের জনগণ একটা সংঘাতের সময় আমাদের সীমান্তরক্ষীদের সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু সীমান্তরক্ষীদের আসলে উচিত হবে না তাদেরকে সেখানে রাখা, কারণ এটা তাদের সিকিউরিটির প্রশ্ন। যদি গুলি শুরু হয় তাহলে নিরস্ত্র মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হবে, আনট্রেইনড মানুষগুলো, তারা কোনোভাবে ট্রেইন নন। গুলি শুরু হলেও ইনস্ট্যান্টলি কি করতে হয় না হয় সেটা আমাদের সোলজাররা যারা আছেন বিজিবির, তারা সেটা ট্রেইনড। আর একই সাথে জনগণকে সাথে রেখে এটা ফেস করার একটা ভালো দিক যেমন আছে, যে আমার জনগণ আমার সাথে আছে, আমার মনোবল সেটা বুস্ট আপ করে। কিন্তু পাল্টা ভারতের দিক থেকে এখন যা হলো, এটা আরো একটা বড় বিপদের ইন্ডিকেশন তৈরি হয়েছে বলে মনে হয়। বিজেপির উচিত হবে সীমান্ত এলাকায়, চাঁপাইনবাবগঞ্জ তো বটেই, যে কোনো সংঘাতের পরিস্থিতিতে জনগণকে অন্তত যাতে বিজিবির সাথে ওখানে একটা ফোর্স হিসেবে সে তাকে ভিজিবল না করে, সেটা ভালো হবে বলে আমার এখন বিদ্যমান প্রেক্ষাপটে যা ঘটলো। এর আগে যখন জনগণ দাঁড়িয়েছে সেটাকে আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো লেগেছে, আমি সেটা বলেছি যে ভারতের প্রতি মানুষের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান ধরে রাখার জন্য, সার্বভৌমত্ব ধরে রাখার জন্য মানুষ এতটাই আবেগ আপ্লুত যে সে তার মৃত্যু হতে পারে এরকম। জামাত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ সত্যিকার অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। তবে জামাত ইসলামের উন্নয়ন তথাকথিত হাসিনার উন্নয়ন নয়, কোন ডিসক্রিমিনেটরি ডেভেলপমেন্ট নয়। হাসিনার উন্নয়ন কেমন ছিল, যে কেউ পায় কেউ পায় না, ধনী ধনী হয়েছে, গরিব গরিব হয়েছে, এবং গোপালগঞ্জ সিঙ্গাপুর হয়ে গিয়েছে, আর পঞ্চগড় রংপুর ঠিকই রংপুর মন্দাপীড়িত পিছিয়ে পড়া এলাকায় রয়ে গিয়েছে। গোপালগঞ্জ একেবারে সিঙ্গাপুর। আমরা তো পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি গোপালগঞ্জের একেবারে ব্রিজ লাগে না, মানুষ চলাচলের রাস্তা নেই ব্রিজ, আর যেখানে ব্রিজ লাগে অন্য জায়গায় ব্রিজ নেই। জামাত ইসলামী ক্ষমতা আসলে দেশ উন্নয়নের মহাসড়কে উঠবে, কিন্তু আওয়ামী বা বিএনপির উন্নয়ন নয়। বিদ্যুৎ দেবে না, জাস্ট খাম্বা তৈরি করে রাখবে, সেই উন্নয়নও নয়। জামাত ইসলামী ক্ষমতা আসলে যে উন্নয়ন হবে সেই উন্নয়নের সংজ্ঞা দেখেন আমির জামাত নিজে দিয়েছে। জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, মানে ক্ষমতা আসলে ইনসাফ ভিত্তিক উন্নয়ন করা হবে। ইনসাফ ভিত্তিক উন্নয়ন ইকোনমিক্সের পরিভাষায় পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট, ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট। এর মানে সব মানুষ প্রত্যেকের জায়গা অনুযায়ী, অবস্থান অনুযায়ী উন্নয়নের সুবিধা পাবে। কেউ পাবে কেউ পাবে না, গোপালগঞ্জ সিঙ্গাপুর আর রংপুর মন্দাপীড়িত, এটা হবে না। ইনসাফ থাকবে, যার যতটুকু দরকার ততটুকু দেওয়া হবে, যার দরকার নাই তাকে দেওয়া হবে বেশি আর বেশি না, এরকম না। চুয়াডাঙ্গা জেলা জামাত ইসলামীর কর্মী সম্মেলনে জনতার ঢল। জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, ইনসাফ ভিত্তিক উন্নয়ন করা হবে, ডাক্তার শফিকুর রহমান। আমরা বলবো যে জামাত ইসলামের উপর আস্থা রাখুন। বাংলাদেশ জামাত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে ইনসাফ ভিত্তিক উন্নয়ন হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কথা দিচ্ছি আপনাদের খেদমতের দায়িত্ব পেলে, ক্ষমতায় আসলে এটাকে জামাত বলে খেদমতের দায়িত্ব পেলে, ন্যায্য দাবিগুলো চাওয়া ছাড়াই বাস্তবায়ন করা হবে। কথা দিচ্ছি রক্তের বিনিময় হলো দেশের চাঁদাবাজি বন্ধ করব, জুলুমবাজি থাকবে না, দখলবাজিও থাকবে না। আমাদের সন্তানদের সাথে তাল মিলিয়ে বলতে চাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। অতএব কার বিরুদ্ধে যুদ্ধ এখন জামাত ইসলামের? চাঁদাবাজদের বিরুদ্ধে। আর চাঁদাবাজ কারা? চাঁদাবাজ হচ্ছে বিএনপি। কথা ক্লিয়ার?
আমির জামাত হুঙ্কার দিয়েছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দর্শক, জামাত ইসলামী ক্ষমতা আসলে সত্যিকার অর্থেই ইকুয়াল ডেভেলপমেন্ট হবে, ইকুইটি, জাস্টিস, এগুলো এই প্রিন্সিপালস গুলো কনসিডার করে ডেভেলপমেন্ট হবে। অতএব জামাতকে ক্ষমতায় আনুন। 17 জানুয়ারি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার টাউন হল ফুটবল মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা ওই সম্মেলনের আয়োজন করেন। জেলা আমির মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামাতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ, রাসেল মোহাম্মদ আব্দুল কাদের, জেলায় দলিত পরিষদ নেতা শোভন দাস। দেখেন, এখানে হিন্দু নেতারা বক্তব্য দেন এবং হিন্দু নেতারা স্পষ্টভাবে বলছেন আমাদের জামাত ইসলামীর অধিকার রয়েছে। আওয়ামী লীগ বিএনপি করা যেরকম এরকম হিন্দুদের অধিকার, জামাত ইসলামী করা সেরকম অধিকার। তবে এক হিন্দু নেতা দেখলাম বলছেন জামাত ইসলামী দেশে 18 কোটি মানুষের দল। না, এটা বাড়িয়ে বলা উচিত না, হাইপারবোলিক শব্দ ব্যবহার। গাইজ, আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে সমন্বয়কদের উপরে, মানে তাদের বিরুদ্ধে হয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। অনেকেই অনেক কথা বলতেছে, বিশেষ করে মানে সমন্বয়ক, উপদেষ্টা, আওয়ামী লীগের যে পরিকল্পনাগুলো এইগুলো নিয়ে, অন্যদিকে আরও অনেক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।